ইউনিভার্সিটিতে পড়ান, উনি সোশিওলজিতে সম্ভবত সোশিওলজিতে পড়ান এবং কুইন্স কলেজেও উনি শিক্ষকতা করেন। এই মানুষ গড়া কারিগর, ছাত্র তৈরি করা যার পেশা, তার সঙ্গে উত্তরাধিকার হিসেবে বলতে দ্বিধা নেই, উনি বাংলা সংস্কৃতিকে ধরে রেখেছেন এই বিদেশের মাটিতেও, কঠিন পরিবেশে। আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি ডক্টর তনিমা হাদিকে আমাদের মাঝে পেয়ে। আর এ প্রসঙ্গে বলতেই হয়, উদীচী এবছর যাদের জানা নেই 50 বছরে পদার্পণ করেছে। 49তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা আপনাদেরকে জানিয়েছি, আর 50 বছর পূর্তি। এই 50 বছর উপলক্ষে আমরা বলেছি বছরব্যাপী অনুষ্ঠান মানা করব। সেখানে হাদি ভাই, ডক্টর তনিমা হাদির মতো শিল্পী আমাদেরকে সহযোগিতা করবেন আগামী পুরো বছর। কিন্তু আজকের রাতে খুব কথা না বাড়িয়ে প্রথমেই আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের সবশেষ এবং সবচেয়ে বড় আকর্ষণ ডক্টর তনিমা হাদিকে মঞ্চে আমি আহ্বান জানাচ্ছি। পিতাকে অনুসরণ করে, অনুকরণ করে অবশ্যই নন, অনুসরণ করে তার এই সঙ্গীতের জগতে পরিভ্রমণ। ডক্টর তনিমা হাদি, আপনাকে স্বাগতম উদীচীর মঞ্চে। প্রথমেই ডক্টর তনিমা হাদিকে ফুল দিয়ে বরণ করবে সাবিনা হাই উর্বি আমাদের উদীচীর পক্ষ থেকে। এরপরে কিংবদন্তি আমি একটু বলে নেই, 1964 সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটিকে আমরা বলি বাংলার অক্সফোর্ড, আমার প্রাচ্যের অক্সফোর্ড, 1964 সালে হাদি ভাইয়ের ক্লাসমেট বলবো না, কিন্তু একই সময় যিনি পড়ালেখা করতেন, আমাদের উদীচীর প্রেসিডেন্ট, সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আজকে উপস্থিত হতে পারেননি। আমাকে বলেছেন জীবন আমি হাদির গান শুনতে আসবো, উনি অনেক দূরে থাকেন। হাদি, ওনার কথা থেকে আমি বলছি, আমাদেরকে 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে বিভিন্ন হলে গান শোনাতেন এবং সেই গানের অনুরণন আজও আমার কানে বাজে। শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি আমাদের অনেকেরই জন্মের আগে থেকে বাংলা গানের পরিধিকে করেছেন ব্যক্ত, বাংলা সঙ্গীতকে করেছেন ঋদ্ধ, বাংলা চলচ্চিত্র সঙ্গীতকে নিয়ে গেছেন অন্য মাত্রায়। আমাদেরকে উপহার দিয়েছেন হাজারো গান, বিখ্যাত বিখ্যাত সব গান। আমি অত্যন্ত গর্বিত উদীচীর এই মঞ্চে আজকে হেমন্ত উৎসব, প্রথম হেমন্ত উৎসব 1424 সালের এই মঞ্চে সবার পক্ষ থেকে শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদিকে মঞ্চে আরোহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসেন সৈয়দ আব্দুল হাদি। প্রথমেই উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদিকে
ফুলের তোড়া দিয়ে বরণ করবেন আমাদের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস। হাদি ভাই তার কন্যাকে সহযোগিতা করার আগে আমি দুটি কথা বলতে চাই। আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন বিগত কয়েক বছর ধরে যিনি আমাদের উত্তর আমেরিকার এই নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করে চলেছেন আমাদের হাজার বছরের বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে সমুন্নত রাখতে। বলছিলাম বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেনের কথা, বন্ধু আনোয়ার হোসেনের কথা। আমি তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদীকে উত্তরীয় পরিয়ে দিতে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং তারপরে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। আসেন মোহাম্মদ আনোয়ার হোসেন। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন সৈয়দ আব্দুল হাদীকে মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রকৃতপক্ষে এই উত্তরীয় পড়ানোর মাধ্যমে আমরা আমাদেরকেই সম্মানিত করছি। হাদী ভাই, আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে আমরা সম্মানিত, আমরা অভিভূত। আমরা অবশ্যই আপনার সুদীর্ঘ, আপনি প্রায় 6 দশক আমাদেরকে গান শুনিয়ে চলছেন, আপনার আরো সুদীর্ঘ জীবন। হাদী ভাইয়ের আমার যদি ভুল না হয়ে থাকে প্রায় 78 বছর বয়সেও তরুণ কণ্ঠ, একই কণ্ঠ রয়েছে হাদী ভাইয়ের। আজকে এই মঞ্চে আপনাকে পেয়ে এই আকুল অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনি অবশ্যই আপনার কন্যাকে উপস্থিত করবেন, আমাদেরকে ঋদ্ধ করবেন আপনার বাগ্মিতায়। এবারে দুটি কথা বলবেন মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি বেশি সময় নেব না, জীবনদা হাদী ভাই সম্বন্ধে অনেক কিছু বলেছেন। তো আমি শুধু বলি, যিনি 5.5 দশকের বেশি সময় ধরে আমাদের বাংলা সঙ্গীতকে একটা ঈশ্বরীয় পর্যায়ে নিয়ে গেছেন এবং গতকাল এখানে সুবিদ্যা এসেছিলেন। আমার মনে হয় সুবিদ্যা এবং হাদী ভাই দুজনে মিলে বাংলা সঙ্গীতকে মানে আমাদের জীবন চলার পথের একটা পাথর করে দিয়েছেন এবং এই দুজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ নতুন প্রজন্ম থেকে নতুন নতুন শিল্পী বের করে আনার জন্য বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে অনবরত পরিশ্রম করে যাচ্ছেন। সেজন্য আমি হাদী ভাইকে এবং সুবিদ্যাকে কৃতজ্ঞতা জানাই। আর হাদী ভাইয়ের কাছে আজকে বিশেষভাবে কৃতজ্ঞ যে উনি এই ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে আমাদেরকে সময় দিয়েছেন। হাদী ভাই, আপনি দীর্ঘজীবী হন এবং আপনার চলার পথ আরও মসৃণ হোক। আর জীবনদা বলেছেন উনি কিংবদন্তি, কিন্তু আমি বলি উনি কিংবদন্তি প্লাস এভারগ্রিন আর্টিস্ট অফ বেঙ্গলি কালচার। তো আপনি এইভাবে চিরসবুজ অবস্থায় আমাদেরকে আরও মোহিত করে রাখবেন দীর্ঘদিন, এই প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি ডক্টর তনিমা হাদীকে উপস্থাপন করার আগেই হাদী ভাইকে দুটি কথা বলার জন্য সবার জন্য অনুরোধ করছি। পরে আপনি আপনার কন্যার কাছে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আমার শুভেচ্ছা নেই। বন্ধুরাই বলছি, আমি মুত্তালিব সাহেবকে দেখতে পাচ্ছি না। তিনি কি আছেন না চলে গেছেন? আছেন। তাহলে আমি ভাবছিলাম যে আমি বোধহয় একাই এই অনুষ্ঠানের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। মুত্তালিব সাহেব উপস্থিত থাকাতে একটু সাহস পাচ্ছি। বন্ধু বললাম এই জন্য, তার তো একটু ব্যাখ্যা প্রয়োজন। আমি আমার মতো একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সবাই কেন বন্ধু বললাম সবাইকে, এই কথার উত্তর তো আমি দিতে পারবো না।
রবীন্দ্রনাথের কাছে যাই। তিনি বলেছিলেন, চুলে আমার পাক ধরেছে বটে, তাই বলে এত কথা কেন? পাড়ার ওই ছেলে বুড়ো সবাই আমার বন্ধু যে নয়। তো সেই জন্যেই সবাইকে, এখানে যারা ছেলে বুড়ো আছেন সবাইকে বন্ধু বলে সম্বোধন করলাম। আমি অত্যন্ত আনন্দিত যে উদীচীর মতো বাংলা সংস্কৃতির সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আনোয়ার সাহেব তার কাছেও কৃতজ্ঞতা জানাচ্ছি এমন একটি চমৎকার অনুষ্ঠানের সঙ্গে আমাকে সম্পৃক্ত করার জন্য। আজকে আরো আনন্দিত হচ্ছে এই জন্যে যে আমি দেখলাম এই বিজ্ঞাপনে, এই অনুষ্ঠানের বিজ্ঞাপনে কিছু কথা, কিছু গান। আনন্দিত কারণ এই কিছু কথা কিছু গান নামে একটি অনুষ্ঠান আজ থেকে প্রায় 15 বছর আগে শুরু করেছিলাম। গান অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। আজও যে আপনারা এই অনুষ্ঠানটির কথা মনে রেখেছেন, সেই জন্য আমার অত্যন্ত আনন্দ হচ্ছে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটি কথা, যে এই অনুষ্ঠানের মাধ্যমেই আমার কন্যা তনিমা হাদিরও প্রচার মাধ্যমে প্রথম অভিষেক, সেখান থেকেই তার যাত্রা শুরু। আজ আবার সেই অনুষ্ঠানটির আদলে বসতে পেরে এখানে এসে আমার মেয়েকে নিয়ে আমি অত্যন্ত আনন্দিত। চলুন তনিমাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই। অবশ্য তার নিজের পরিচয়ই তিনি পরিচিত, যাকে বলে বৃক্ষের পরিচয় তার ফলে। দেখা যাক তনিমা আজ আপনাদের যে আশা তার কাছ থেকে গান শোনার, তা পূরণ করতে পারেন কিনা। আমার বিশ্বাস সে পারবেন। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে সিদ্ধান্ত আরেকটি মাউথপিস ছিল, সেটি মাইক্রোফোনটাই ভালো ছিল। আসসালামু আলাইকুম, আদাব। আজকে এই অনুষ্ঠানে গান গেতে পারাটা আমার জন্য একটা বিশাল বড় সৌভাগ্য। এটা হয়তো সবাই বুঝতে পারছেন। আমি চেষ্টা করব আমার যথাসাধ্য ভালো গান গাওয়ার জন্য। তবে আজকে আমি না বললেই নয়, একটু নার্ভাস। বাবার পাশে বসে গান তো সবসময় গাই, উনি শিখান, কিন্তু তারপরও ভয়টা থেকেই যায়। আর আরও এখানে ভয় লাগছে, কারণ সব সঙ্গীত শিক্ষকদের মাঝখানে আজকে গান গাইছি। কাজে ভুল ত্রুটি ক্ষমা করবেন, চেষ্টা করছি। আমাদের গর্বের জায়গাটি কোথায়? আপনারা সবাই নিশ্চয়ই এক বাক্যে স্বীকার করবেন, আমাদের গর্বের জায়গাটি হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, কেউ আমাকে এমনিতেই আমাদেরকে এনে দেয়। বাংলা গানের আমি মোত্তালিব সাহেবকে দেখতে পাচ্ছি নিশ্চয়ই, এবং শুনলাম বাংলা গানের নিশ্চয়ই একটি ধারাবাহিক ইতিহাস তিনি উপস্থিত করেছেন। কাজে নতুন করে আমি কিছু বলবো না। আমার সেই কিছু কথা কিছু গান আমি শুরু করেছিলাম বাংলা গানের এই ধারাবাহিক একটি পরিচয় সবার কাছে তুলে ধরার জন্য, এবং বাংলা গানের ক্লাসিক পর্যায়ের গানগুলো সবার কাছে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে উপস্থিত করার জন্য।
সেই ধারাবাহিকতায়, বাংলা গানের ধারাবাহিকতায় আমরা যাকে স্বর্ণযুগ বলি, 50-60-এর দশক, 70-এর দশক, সেই সময় থেকে আধুনিক বাংলা গানের নতুন নব্যযাত্রা, এবং সেই সঙ্গে কলকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গের যে বাংলা গান তখন জনপ্রিয়তার তুঙ্গে। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে সেই সময় গান এতই জনপ্রিয় হয়েছিল যে পাড়ায় পাড়ায় গানের রেকর্ড ফেরি করে বিক্রি হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের বাংলাদেশে, অর্থাৎ তদানীন্তন পূর্ব পাকিস্তানে রেকর্ড করার সুযোগ ছিল না, কমার্শিয়াল বাণিজ্যিক রেকর্ডের, যে জন্য আমাদের অনেকগুলো গান হারিয়ে গেছে। যাই হোক, আমাদের সৌভাগ্য, স্বাধীনতার পর আমরা নতুন করে আবার শুরু করেছি, এবং বলতে দ্বিধা নেই, গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের বাংলা গানের যে দেশপ্রেমমূলক শাখাটি রয়েছে তা পৃথিবীর যে কোনো দেশের দেশাত্মবোধক বা দেশপ্রেমের গানের সঙ্গে তুলনীয়। আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে, স্বাধীনতার শুরুতে, যখন শহীদদের রক্তের বেদনা, রক্তদানের সেই বেদনা বুকে তখনও দপদপে, সেই সময় কিছু গান আমরা করেছিলাম। আমার একটি গান সেই সময়, আপনারা নিশ্চয়ই কোন গানটির কথা বলছি বুঝতে পারবেন। তনিমাকে আমি বলবো, তনিমা, ওই গানটি তুমি আমার, সেই গানটি যেটি স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের উদ্দেশ্যে করা গানটি, সেই গানটি তুমি দিয়ে শুরু করো। গানটা তুমি একটু গলা মিলালে খুব ভালো লাগে। দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে
মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তির সেনা। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। কারণ গাওয়ার কথা নয় আজকে তনিমা, তোমার গান গাওয়ার কথা আমাকে বলবে না। আর আমার শরীরটা আজকে ভালো নেই এই জন্য যে এত বছর থেকে বিদেশে আসছি, শীতের সঙ্গে পরিচয়, কিন্তু আমি বাঙালি রয়ে গেলাম, শীত সহ্য হচ্ছে না। আর একটু শখ করে গিয়েছিলাম, বহুদিনের ইচ্ছা ছিল গ্র্যান্ড ক্যানিয়ন দেখব, one of the 7 natural wonders of the world। তো সেটি দেখেছি ঠিকই, অভূতপূর্ব আনন্দ পেয়েছি, বিস্মিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে কিছু মূল্য দিতে হয়েছে। সেটি হচ্ছে ঠান্ডা লাগিয়ে বসেছি। যাই হোক, আজকে আমার গান গাওয়ার তো তেমন কোনো দায় নেই, দায়টি তোমার, কাজে তুমি গান শোনাবে। আজকে বলো কি গান শোনাবে এখন? প্রথমে বলে নিচ্ছি, বাবা কিন্তু সবসময় এই ধরনের কথা বলে, কিন্তু আজকে যে আমার প্রোগ্রামের আগে কিন্তু তার কথাটা একটু এটা অনেকটা মার্কিস ধর্মটা, যখন এখানে থেকে গো রং একটু গো রং, অনুষ্ঠানের আগে দেখা যায় গলাটা একটু খুশখুশ করছে। এটা শুধু আমার বাবার ক্ষেত্রে না, আমি জানি সব শিল্পীরাই হয়তো কিছুটা হলেও এই সমস্যাটা তাদের। কিন্তু আজকে যে আমার ঠান্ডা লেগেছে, এটা অবশ্য পরীক্ষিত, হ্যাঁ এটা আমি জানি, ঠান্ডা তো লেগেছে, কিন্তু মাঝে মাঝে আমি তো একটু দর্শকদের অন বিহাফ অফ দ্য অডিয়েন্স তোমাকে মাঝে মাঝে বলতে হবে। আমি জানি যে যদিও অনুষ্ঠানটা আমার হয়তো বেশি কারোর কথা, তো মানুষজন কিন্তু কেন যে কি আশা করে আছে সেটা আমাকে বলতে। আচ্ছা, এখন আর কথা নয়, তুমি গান শোনাও। আচ্ছা, তো আমি এখন যে গানটা আমি এখন গাইলাম তোমার, ঠিক আছে, কোন গানটি বলো? এটা তো আমি গিয়ে পেলাম দেশাত্মবোধক একটা, আরেকটা দেশাত্মবোধক গান গেতে চাইছি, এবং শ্রদ্ধেয় লুনা লাগার গাওয়া একটি গান। এবং আমি বলবো ওই সময় কিছু কালজয়ী দেশাত্মবোধক গানের তোমরা জন্ম দিয়েছিলে। আমি যেটা আগে বলেছি যে সারা পৃথিবীর সঙ্গে, পৃথিবীর দেশাত্মবোধক গানের সঙ্গে তুলনীয় আমাদের
এই দেশাত্মবোধক বা দেশপ্রেমের গান। তুমি রুনালা এলার যে গানটির কথা বলছো অপূর্ব একটি গান, এবং এই গানটির বিষয়বস্তু ঠিক আগের গানটির মতোই। চলো শোনাও। বাবার কোনো গান গাওয়া বা রুনালা এলা সাবিনা শ্রদ্ধেয় রুনালা এলা সাবিনা অনেক গান গাওয়ার জন্য অনেক সাহস সঞ্চয় করে খেলতে হয়। আমি চেষ্টা করছি। বাবার মুখ থেকে শুনুন, মেয়ের জন্য বলে দিবেন, এটা কিন্তু ঠিক না। অনেক কষ্ট করে, অনেক কষ্ট করলে বাবার মুখ থেকে এই দুটো কথা শোনা যায়। ভালোই গেয়েছ। ভালোর তিনটি স্তর আছে। আমি যে অনুষ্ঠান করি অনেক সময় নতুন শিল্পীরাও আসেন, তো কাউকে তো নিরাশ করা যায় না। তো আমি তিনটি ক্যাটাগরি করেছি। একটি হচ্ছে ভালোই গেয়েছ, আরো ভালো হতে পারত।
এবং সেটা আমাকে প্রায়ই শুনতে হয়। আরেকটা হচ্ছে ভালো গেয়েছে, অর্থাৎ মোটামুটি মন্দ নয়। আরেকটি হচ্ছে বেশ ভালো, এটি হচ্ছে। আমি এখন পর্যন্ত সেকেন্ড ক্যাটাগরিতেই ঝুলছি। শোনো, প্রথম ক্যাটাগরিতে যাওয়া খুব কষ্ট। আমাদের সময় বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস এটি পাওয়া সহজ সাধ্য ব্যাপার ছিল না। বৎসরে একজন হয়তো পেতেন, কোনো বৎসর পেতেন না। এখন অবশ্য গন্ডায় গন্ডায় ফার্স্ট ক্লাস আসে, কিন্তু আমাদের সময় এটি সম্ভব ছিল না। সত্যিকার অর্থেই যিনি ফার্স্ট, তিনিই ফার্স্ট ক্লাস পেতেন, এবং ফার্স্ট ক্লাস যিনি পেতেন তার জন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের লেকচারারের চাকরিটি বাঁধা ছিল। অর্থাৎ ফার্স্ট ক্লাস পাওয়া মানে তোমার চাকরি গ্যারান্টিড। চলো শোনা, আমার চাকরি হবে তো? আমি একটি গান গাওয়ার একটু সাহস করছি আজকে আবারও। আজকে আমি এমন সব কিছু গান চয়েস করেছি, আমি জানি যে আমি আজকে অতিথির জন্য গান গাইছি, এবং এই দর্শককে মনে রেখে কিছু গান আমাকে সিলেক্ট করতে হয়েছে যেগুলো গাওয়ার জন্য একটু সাহস লাগে। এখন লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান, শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর, চেষ্টা করছি। খুবই মিষ্টি, সলিল চৌধুরীর সুরের গানটি। আচ্ছা, সলিল চৌধুরীর গান যখন গাইবে কিছু কথা বলা প্রয়োজন। তার সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন, রবীন্দ্রনাথ নজরুলের পর আপন বৈশিষ্ট্য নিয়ে, রবীন্দ্র বলয় থেকে বেরিয়ে এসে আপন বৈশিষ্ট্য নিয়ে যদি কোনো সুরকার, সঙ্গীতজ্ঞ নিজের স্থান করে নিতে পেরে থাকেন, তাহলে সলিল চৌধুরী হচ্ছেন সেই ব্যক্তিটি। 1947 সনে তিনি রানার, সুকান্তের সেই রানার এবং গায়ের বধূ এই গান দুটো করেছিলেন, যা ছিল একটি ল্যান্ডমার্ক বাংলা গানের জন্য। কারণ একদিন বাংলা গান ছিল রোমান্টিকতায় পরিপূর্ণ, জীবনের কথা, জীবন ঘনিষ্ঠ গান খুব একটা হয়নি। সলিল চৌধুরী তাই শুরু করেছিলেন, এবং তার পাশ্চাত্য সঙ্গীতের উপর, বিশেষ করে পাশ্চাত্য উচ্চাঙ্গ সঙ্গীতের উপর তার অসাধারণ বুদ্বুদ্ধি ছিল, যে জন্য তার সকল গানেই এই ব্যাপারটি লক্ষ্য করা যায়। শোনো গানটি। Oh
সেটা তোমার অনুষ্ঠানে, যেহেতু এটা কিছু কথা কিছু দাঁড়াবে, এই অনুষ্ঠানে একটি গান আমি গিয়েছিলাম এবং গানটি বেশ জনপ্রিয় হয়েছে। জনপ্রিয় গানটি আগেই ছিল, শ্রদ্ধেয় মিতালি মুখার্জি গাওয়া একটি গান, কিন্তু কোনো এক কারণে দর্শক আমার এই গানটি অনেক পছন্দ করেছেন এবং আপনারা ইউটিউবেও হয়তো এই গানটি আমার শুনে থাকবেন। এই গানটি আমি গাওয়ার চেষ্টা করছি। অনুষ্ঠানটা যখন হয় তখন তুমি বলেছিলে খুব কঠিন গান, পারবে গাইতে? আমি বলছিলাম চেষ্টা করবো। আজকেও বলছি খুব কঠিন গান, সাবধানে গাইবে। এই মাইকটা আমার হাতে দিলে একটু ভালো হয়। ফিরে আর তুমি
স্কুলে পড়তাম তখন তো পড়াশোনা ফাঁকি দিতাম, তো প্রায়শই মাস্টারদের বকা খেতে হতো, কানমালা খেতে হতো, নীল ডাউন হতে হতো। তো পরীক্ষার সময় আমরা একটু বুদ্ধি করতাম, সেটি হচ্ছে পারি আর না পারি খুব কঠিন একটি প্রশ্ন উত্তর দিতাম। তাতে একটি সুবিধা ছিল আমাদের সময়, অ্যাটেম্প্ট গুড, অর্থাৎ আমি যে অ্যাটেম্প্ট করেছি গানটি সেই প্রশ্নটি, সেই জন্য আমাকে একটু এক্সট্রা নাম্বার দেওয়া হতো। তো তনিমা, তুমি যে অ্যাটেম্প্ট করেছো গানটি, সেই সাহসের জন্য তোমাকে আমি এক্সট্রা কিছু নাম্বার দিলাম। আচ্ছা, এবার এখন আমি একটা অনুমতি চাইব, কারণ গান যখন শিখতাম এবং তোমার গান শুনে শুনেই কিন্তু আমার শেখা গান, এবং আরো অনেক সমসাময়িক যারা আছেন শ্রদ্ধেয় রুনা লালা, সাবিনা ইয়াসমিন, তালিম মুখার্জি, অনেকের গান শিখে গান শেখা। কিন্তু তুমি একবার বলেছিলে যে একজন শিল্পীর আসল পরিচয় তার মৌলিক গানে, এবং তুমি বেশ একটা আয়োজন করেছিলে আমার জন্য, একটি অ্যালবাম বের করেছো তুমি, আয়ুব বাচ্চু, শ্রদ্ধা আয়ুব বাচ্চু সুরে। এবং আমার এখনো ভাবতে একটু অবাক লাগে তুমি কেন তাকে সুরকার হিসেবে সিলেক্ট করেছিলে, কারণ সে তো ব্যান্ডের গান, তথাকথিত ব্যান্ডের গানের একজন শিল্পী, তো তাকে কেন তুমি সিলেক্ট করেছিলে সেটা বলো। আমি নিজে অবাক হয়ে গেছি। জবাবটি তুমি দেবে না আমি দেব? আসলে আমরা যে গান গাই সেটি হচ্ছে বাংলার মূলধারার গান, এবং আমি সবসময় মনে করি যে আমাদের বয়সী বা আমাদের সময় যারা গান করতাম আমরা তাদের বলতে শুনি যে এখন কিছুই হচ্ছে না। আমি কিন্তু তাতে বিশ্বাস করি না, কারণ সময় কখনো বসে থাকে না, এবং এই সময়ের সঙ্গে চলতে না পারলে তুমি পেছনে পড়ে থাকবে, তোমাকে কেউ জিজ্ঞেসও করবে না। সময় এমনই নিষ্ঠুর। A rolling stone does not gather moss, অর্থাৎ যে স্টোনটি, যে পাথরটি গড়াতে থাকে, নদীতে গড়িয়ে গড়িয়ে যায়, তাতে কখনো শ্যাওলা পড়ে না। কিন্তু স্ট্যাগন্যান্ট হয়ে গেলে, বদ্ধ জলাশয় হয়ে গেলে সেখানে শ্যাওলা পড়ে। কাজেই যে কোনো শিল্প তাকে সময়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। এবং ব্যান্ডের কথা যেটা বললে, হ্যাঁ, সবই যে ভালো হচ্ছে বা সবই যে খারাপ হচ্ছে তা নয়। প্রত্যেক যুগে যুগেই এই ধরনের ঘটনা ঘটে এবং সবাই খুব বিরক্ত হয় যে কি হচ্ছে। রবীন্দ্রনাথকে তার সময়ে তার যারা আশেপাশে ছিলেন বা তাকে যারা গুরুদেব বলে শ্রদ্ধা করতেন, তারা একসময় রবীন্দ্রনাথের কাছে এসে অভিযোগ করলেন যে গুরুদেব, এসব কি হচ্ছে, চারিদিকে হারমোনিয়ামের আওয়াজ, কি হচ্ছে এই সমস্ত। তখন গুরুদেব বলেছিলেন যে অপেক্ষা করো, চিনিতে সবে জাল শুরু হয়েছে, খাদটুকু তলিয়ে যাবে, মিষ্টিটুকু উঠে আসবে। সব ব্যাপারে কিন্তু এই কথাটি সত্য। অনেক কিছু হয় এবং যত সৃষ্টি বেশি হবে, কিছু তার সঙ্গে অনাসৃষ্টিও হবে। তো ব্যান্ডের বেলা এই কথাটি সত্য, কিন্তু তার অর্থ এই নয় যে ব্যান্ড আমাদের সঙ্গীতের কোনোই ভূমিকা রাখেনি। যেই জন্য আমি আয়ুব বাচ্চুকে, এবং অত্যন্ত ট্যালেন্টেড, অত্যন্ত প্রতিভাবান একজন গিটারিস্ট না, শুধু একজন সঙ্গীত শিল্পী, সেই জন্যই তাকে বলেছিলাম। গানটি আমার খুব বেশি প্র্যাকটিস করা নেই জন্টিদের ভাইদের সাথে, কিন্তু খালি গলায় মোটামুটি তোমার এই গানটি
তোমার এই গানটি আমিও একজন ভক্ত। শোনাও। শেষ বিকেলে গল্প তুমি সেই গল্পে জোনাকি আমি বিকেল ফুরে গেলে তুমি চলে যাও আমাকে জোনাকি করে রেখে চলে যাও আমি রয়ে যাই তোমারই আশায় আমি রয়ে যাই তোমারই আশায় শেষ বিকেলে গল্প তুমি সেই গল্পে জোনাকি রাতের দিনের হাওয়া বলে দিয়ে যায় তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই রাতের দিনের হাওয়া বলে দিয়ে যায় তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই আমি রয়ে যাই তোমারই আশায় আমি রয়ে যাই শেষ বিকেলে গল্প তুমি সেই গল্পে জোনাকি আমি চলে গেলে পাশে আছো আমি তো বুঝি তাই তো দূরের আকাশে তোমাকে খুঁজি চলে গেলে কাছে আছো আমি তো বুঝি তাই তো দূরের আকাশে তোমাকে খুঁজি আমি বুঝে যাই তোমারই আশায় আমি বুঝে যাই তোমারই আশায় শেষ বিকেলে গল্প তুমি সেই গল্পে জোনাকি আমি তুমি চলে যাও আমাকে জোনাকি করে রেখে চলে যাও আমি রয়ে যাই তোমারই আশায় আমি রয়ে ভালো লেগেছে, ভালো। থ্যাংক ইউ। গানটি কিন্তু একটু শুনতে সহজ শোনালে গাইতে সহজ নয়। গানটি বেশ কঠিন কম্পোজিশন করেছেন মুক্তপ্রাণ চরকারি। সুরের চড়াই উতরাইটা বেশ। এরপর থ্যাংক ইউ। এবার আমি
সাবিনা ইয়াসমিন, ওনার একটি গান। কোন গানটি? অসম্ভব রোমান্টিক একটি গান এবং খুব মেলোডিয়াস, আমি আছি থাকবো। গানটি আপনাদের পছন্দ? আমার কিন্তু খুব পছন্দের গান, এবং সাবিনা আর আমি একসাথে অনুষ্ঠান করলে পরে ও আগেই বলে আপনি নিশ্চয়ই এই গানটি শুনতে চাইবেন। শোনা, এই গানটি রচনা আমজাদ হোসেনের, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের, এবং সুর আলাউদ্দিন আলীর। একটি কথা না বললেই নয়, আমাদের দেশের বাংলা চলচ্চিত্রে এবং চলচ্চিত্রের সঙ্গীতে এই আমজাদ হোসেন এবং সুরকার আলাউদ্দিন আলীর একটি বিশেষ অবদান রয়েছে বাংলা চলচ্চিত্রের। তার গোলাপি এখন ট্রেনে দিয়ে আমাদের বাংলাদেশের বাংলা চলচ্চিত্রের ধারাটি সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছিলেন। যে একদিন শুধু সেই রোমান্টিক কাল গল্পের চলচ্চিত্র বা সমাজের উচ্চ স্তরের লোকদের গল্প নিয়েই হতো চলচ্চিত্র, কিন্তু গোলাপি এখন ট্রেনেতে একেবারে এদেশের দরিদ্রতম সম্প্রদায়ের মানুষের, বিশেষ করে একটি যুদ্ধ বিধ্বস্ত স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের এই দরিদ্র মানুষের জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরেছিলেন এই চলচ্চিত্রে, এবং প্রত্যেকটি গানের মধ্যেই বাংলাদেশের একেবারে মাটির গন্ধ যেন মিশে আছে এই ছবির প্রতিটি গানে। শোনা, আমি আছি
ড্রামাটিক কিছু মুভি, হিন্দি মুভি আমরা যখন দেখতাম, এটা আমি অস্বীকার করছি না, আমি দেখিনি যাচ্ছে। তখন দেখা যেত একটা সিন খুব কমন ছিল, যে বাবা গাইতে গাইতে গলাটা একটু ভেঙে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার মেয়ে এসে গানটা একটু ধরে দিচ্ছে। সেই ড্রামাটিক সিনটা যদি আজকে হয় তাহলে আমি দর্শক না, তুমি গাও, তোমার সঙ্গে আমি মাঝে মাঝে গলা মেলাবো। আমি কথা দিচ্ছি একটি গান আমি গাইবো। আমি রবীন্দ্রসঙ্গীত গেতে পারি না খুব একটা, আমার বাবাই জোর করে করে শেখান। উনি বলেন যে রবীন্দ্রসঙ্গীত শিখলে গলার রেয়াজও হয়ে যায়, তো আমার খুব ত্রুটি ক্ষমা করবেন। রবীন্দ্রনাথের গান কণ্ঠে ধারণ না করলে পরে আধুনিক বাংলা গান ভালো করে গাওয়া যায় না, এই কথাটি মনে রাখতে হবে। আর আমিও কিন্তু গান গাওয়া শিখেছি বা শুরু করেছি একেবারেই ছোট কালে। কিভাবে? কোনো উস্তাদ ছিল না, কিছুই ছিল না, কিন্তু আমার বাবা শৌখিন গায়ক ছিলেন, তিনি নিজের জন্য গান গাইতেন এবং রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, অতুল প্রসাদের গান, এই সমস্ত গান গাইতেন। তো তার কণ্ঠে আমরা লুকিয়ে লুকিয়ে শুনতাম, আমরা সামনে থাকলে তিনি গাইতেন। সেই শুনতে শুনতে একদিন নিজেই গাওয়া শুরু করলাম এবং বাবার কণ্ঠে যে গানগুলো শুনেছিলাম এখনো মনে আছে, এবং সেই মনে থাকাতে থেকেই আমি আমার রবীন্দ্রসঙ্গীতের যে অ্যালবামটি করেছিলাম যখন ভাঙল মিলন মেলা, এটি করেছিলাম আমি। তো তুমি এক কাজ করো, এখন তো হেমন্তকাল, হেমন্তের গান, বাংলা গান সংখ্যায় খুব কম, কিন্তু তার আগের পূর্ববর্তী ঋতু শরতের প্রচুর গান রয়েছে। রবীন্দ্রনাথের একটি গান রয়েছে যে গানটি শুনলে আমি বিশ্বাস করি সবাই, আপনারা যারা এখানে আছেন তারা চলে যাবেন বাংলা মায়ের প্রকৃতির কোলে। অনুষ্ঠানে কিন্তু হেমন্ত উৎসব, কাজে এই গানটি বেশ উপযুক্ত। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। বাবা আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসারে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায়
ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা লুকোচুরি খেলা। কি বলে কোনো বোঝা গেছে গলা যে ভাঙা? চুরি করে অনেক কিছু পাওয়া যায়, আমিও চুরি করেই গাইছি নিজের কণ্ঠের সঙ্গে। চলো এরপর কি শোনাবে? তোমার একটা গান গাইবো একটু কোন গানটি? চলচ্চিত্রে হ্যাঁ, কোন গানটি করো? বলো। জন্মকে যাচ্ছি একবার যদি কেউ গাইবো? তুমি গাও আছে গাও।
আমার চেয়েও ভালো গেয়েছে। এই গানটি জন্ম থেকে জ্বলছে ছায়াছবি। এই গানটি যখন আমাকে গাইতে বলা হলো, এটি আমজাদ হোসেনের রচনা এবং আলাউদ্দিন আলীর সুর। এই গানটি আমাদের সংগ্রামে যুদ্ধাহত একজন নায়ক, তার কণ্ঠে গুলিবিদ্ধ হয়েছিল। তা আমাকে বলা হলো, এই গানটি আপনি গাইবেন, কণ্ঠের এই জখমটি নিয়ে যদি কেউ গায় তাহলে কেমন হবে, সেইভাবে গাইতে হবে। আমি গেয়েছিলাম, একবার যদি কেউ ভালোবাসত, আমার নয়ন দুটি জলে ভাসত, আর ভালোবাসত, এ জীবন তবু কিছু না কিছু পেত, একবার যদি কেউ ভালোবাসত, আমার নয়ন দুটি জলে ভাসত, ভালোবাসত। এরপর কি শোনাবে বলো? অনুষ্ঠানের শুরুতে জনাব জীবন বিশ্বাস বলছিলেন যে আপনি আমার বাবার ভক্ত। যদি ভক্ত হয়েই থাকেন তবে আপনাকে অনুরোধ করব আমার বাবার গান গাওয়ার জন্য। আমি আমন্ত্রণ জানাচ্ছি জীবনকে। কোনো রকম যোগ্যতা আমার নেই, কিন্তু এই যে গানগুলো হাদি ভাইয়ের কণ্ঠে আমাদের জাতীয় সম্পদে পরিণত হয়েছে, সে গানগুলো গাইতে আজকে একটি বেয়াদবি করব যে আমি হাদি ভাইয়ের অনুমতি নিচ্ছি না, কারণ এই গান গাওয়া সম্ভব নয় যেভাবে উনি গিয়েছেন। এটি আমাদের, এই গানগুলো আমাদের জাতীয় সম্পদ এবং গানগুলোকে আমরা আমাদের অন্তর দিয়ে গাওয়ার চেষ্টা করবো। আপনারা গাইতে পারেন আমার সঙ্গে। হাদি ভাই আমাকে ক্ষমা করবেন আপনার গানের এই অবস্থা করার জন্য। এই গান হাদি ভাই সি শার্পে গিয়েছেন ওনার, আমি যতটা আমার মনে আছে, কামাল আহমেদের সেই বিখ্যাত ছবি ভাঙা গলা। চলে যাই যদি চলে যাই যদি বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন?
আছে না আমার পরিষ্কার একটি চাঁদের হাইকো ইন্ডিয়া ভাই বলবে না আমি আমি আছে না আমার মুক্তা আছে না আমার পরিষ্কার আছে না আমার মুক্তা আছে না আমার পরিষ্কার একটি চাঁদের হাইকো ইন্ডিয়া ভাই বলবে না আমি আমি মনের ঘরে চাবি তোলা মাছের সান আমি অধম সার্থকিকা হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনের ঘরে চাবি তোলা মাছের সান আমি অধম সার্থকিকা হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে
আমাকে এই সুযোগ হাদি ভাই করে দেওয়ার জন্য, এবং ডক্টর তনিমা হাদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের পাশে এসে গান গাওয়ার এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। জনাব জীবন বিশ্বাসকে আমার অনুরোধটি রাখার জন্য। আরজি পেশ করেছি হয়তো কারণ, কিন্তু এখন একটি গান আমার বাবার সাথে আমার একটি ডুয়েট করার সৌভাগ্য হয়েছিল, এবং এখানে কেউ একজন অনুরোধ করেছেন বাবা মেয়ের একটি গান গাওয়ার জন্য। আজকে আমাদের গাওয়া একটি গান আমরা গাইছি, গানটির কম্পোজিশন আমার বাবা নিজেই করেছেন। পরিবার যদি দেশে ফিরে এসে থাকি, বাবা মা ভাই বোন যাদেরকে ফেলে এসেছি তাদেরকে আমরা নিশ্চয়ই অনেক মিস করি এবং সবসময় তাদের কথা মনে করি। এই গানটি তাদের জন্য। আমার ভোলা কামন ক্ষণে ক্ষণে অতীতে হারায়
নিজের সন্তানকে আদর করি, এখন করে কিনা জানি না, কিন্তু আমাদের সময় করতো। বাবা মারা ছেলে মেয়েদের কোলে নিয়ে আমার চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যান বলে এইভাবে আদর করতেন। সেই উপলব্ধি থেকেই এই গানটি করেছিলাম। তুমি আমার বাবা আমার কাছে একজন লৌহমান বাবা, একজন সুপার হিরো, এবং সবার বাবাই নিশ্চয়ই তার কাছে তাই। ছোটকাল থেকে যত কিছু করেছি, গান করেছি, শিক্ষকতা এখন করছি, পড়াশোনা করেছি, এবং বাবা কিন্তু বলে দিয়েছিলেন ছোটকালই, আদেশ দিয়েছিলেন যে কখনো গান যাতে তোমার প্রফেশন না হয়, তুমি লেখাপড়া করবে, উচ্চশিক্ষিত হবে এবং সেখান থেকেই তোমার প্রফেশনটা বেছে নেবে। সেই আদেশ পালন করেছি, কিন্তু গান তো গাইতে ইচ্ছা করে, তাই মাঝে মাঝে গানটা ধরে রাখার চেষ্টা করছি এবং বাবার গান শিখি। আমি জানি আমার দাদাকে তুমি অনেক 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 মিস করো। দাদা কত হয়েছে অনেক বছর, কিন্তু আজও আমার বাবা যখন তার গল্প করেন মনে হয় যেন উনি এই তো পাশের উনি আছেন, এবং অসম্ভব গর্ব নিয়ে উনি কথা বলেন আমার দাদা সম্পর্কে। তুমি বাবার নিয়ে একটি গান করেছেন, এই গানটিকে যেহেতু এখন আমি তোমাকে নিয়ে একটি গান গাইব, তুমি কি তোমার বাবাকে নিয়ে একটি গান গাইবে? আমার বাবা কেন, আমাদের বয়সী যারা আছে তাদের সময় বাবা মায়ের সঙ্গে সম্পর্কটি খুব বন্ধুত্বের ছিল না, এখন যেমনটি আছে। আমরা বাবাকে বিশেষ করে ভীষণ রকম ভয় পেতাম, এবং বাবার চোখে চোখ রেখে বা বাবার সামনে মাথা তুলে কোনোদিন দাঁড়াতে পারতাম না, ভয় পেতাম। কিন্তু শেষ দিকে বাবা যখন বয়স হয়ে গেছেন, তখন বাবা চাইতেন তার ছেলে মেয়েরা তার কাছে আসুন, তার কাছে বসুন, একটু কথা বলুন, গল্প করুন, কিন্তু আমরা পালিয়ে বেড়াতাম। ডাকলেও কিছুক্ষণ থেকে কতক্ষণ চলে যাব। তো সেই তখন তো বুঝতে পারিনি। তো বাবা মারা যাওয়ার পরে একদিন হঠাৎ লেকের পাড় দিয়ে হাঁটছিলাম, চৈত্র মাস ছিল, গাছের পাতাগুলো ঝরঝর করে ঝরে পড়ছিল বাতাসে। একটা উদাস, জানেন চৈত্র দিনের যে আমাদের দেশে যে পাতা ঝরার দিন, মনটা এমনিতেই বিষণ্ণ হয়ে যায়। আমার ঠিক সেই মুহূর্তে বাবার কথা মনে হলো এবং একটি অপরাধ বোধ জাগলো মনে, ভীষণ কষ্ট হতে লাগলো। মন থেকে একটি কথা বেরিয়ে এলো, আমার বাবার কথা বড়ই মনে পড়ে। আমি দ্রুত গিয়ে গাজীর বাসা, গাজী বজরুল্লাহর বাসা আমার কাছেই ছিল। আমি বললাম, ভাই গাজী, এক্ষুনি একটি গান লিখে দিতে হবে, আমার তর সইছে না। এবং গানের প্রথম কথাটি হলো এই, আমার বাবার কথা বড়ই মনে পড়ে। এবং আমি মনে করি যে সবারই যাদের বাবা আছে তারা ভাগ্যবান, যারা বাবা হারিয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে বাবার কথা কিভাবে মনে পড়ে।
আমাকে সবাই বলে তুমি কেবল বেদনার গান গাও কেন? আমি বলি যে কথাটির উত্তর আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারবো না। এটি বুঝতে হলে ইংরেজ কবি শেলি শেলির কাছে যেতে হবে, তার স্কাইলার্ক কবিতাটি পড়তে হবে। সে কেমন? Our sweetest songs are those that tell us of our saddest thoughts. বাবার কথা বড়ই মনে পড়ে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে। ছবির দিকে তাকিয়ে এখন দু চোখ জলে ভরে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে। আদর করে দুহাত ধরে মেলায় আমায় নিত, এক পয়সার পাতার বাঁশি বাবা কিনে দিত। আদর করে দুহাত ধরে মেলায় আমায় নিত, এক পয়সার পাতার বাঁশি বাবা কিনে দিত। কিন্তু লাটাই কিন্তু ঘুড়ি, বোনের জন্য আলতা শাড়ি, মায়ের জন্যে দূরে শাড়ি কিনে দিত ঘরে, আমার বাবা। এবার বুঝতে পারছেন আমাকে কিরকম খারাপ লেগেছে? কিনে দিত ঘরে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে। মাঝে মাঝে বকতো বাবা পড়া ফাঁকি দিয়ে, ধারা পাতের নামটাগুলো খেতে ধারা পাতের নামটাগুলো খেতে হতো গিয়ে, সঙ্গ হতো দিনের খেলা, উঠতো তারা সন্ধ্যেবেলা। বাবা এদের নাম শেখাতো কতই যত্ন করে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে, আমার বাবার কথা বড়ই মনে পড়ে।
পূর্ণিমা, এবার তোমার বিশ্বাস হয়েছে যে আমার অবস্থা ভালো না? জনাব, বাংলাদেশের কিংবদন্তি এই শিল্পী জনাব সৈয়দ আব্দুল আলী, সৈয়দ আব্দুল হাদির দরাজ কণ্ঠ শুনে আমরা বিমুগ্ধ। ছোটবেলা থেকে এই গানগুলি শুনে শুনে ভিতরে ধারণ করেছি, আমাদের মনে আছে, আমরা এখন শুনে ভালোবাসি। সেই কিংবদন্তি শিল্পী আজ আমাদের মাঝে ছিলেন, অনেকগুলি গান পরিবেশন করলেন। সঙ্গে ডক্টর তনিমা হাদি, তনিমার গান আমরা আগেও শুনেছি, আজকে শুনছি। অনেকগুলি গান এক নাগারে আমরা শুনলাম, অসাধারণ। আপনাদের নিশ্চয়ই মন ভরেছে। আমি সৈয়দ আব্দুল হাদি ভাই আপনাকে বলবো, যদি আমাদের আজকে এই যে উদীচীর হেমন্ত উৎসবে আপনি আসলেন এবং আপনার সামনে যারা বসে আছেন এই সম্মানিত এই ভাইয়েরা বোনেরা যারা এই কঠিন শীতের কামড় উপেক্ষা করে এখানে আপনার গান শুনলেন, উদীচীর হেমন্ত উৎসব উদযাপন করলেন আমাদের সঙ্গে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। বাংলাদেশের সংস্কৃতি বহু পুরাতন। এর সঙ্গে নানা দেশের নানা বিচিত্র